ভূত নয়, শাকচুন্নি, যে কিনা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি রেগে ওনার দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে বললাম, কি? আমি শাকচুন্নি? উনি আমার কথার পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলেন। কি করছো কি তুমি এখানে? আমি ওনার দিক থেকে মুখ ফিরিয়ে বললাম, পার্টিতে এসেছি জানেন না বুঝি? উনি আমার সামনে এসে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, জানি, তাই তোমার তো পার্টিতে থাকার কথা। আমি যেই রুমে এসেছি সেখানে কেন এসেছো? আমি আমানের দিকে তাকিয়ে ওনার শার্টের কলার দুই হাত দিয়ে চেপে ধরে বললাম, আপনাকে খুন করতে। ঘাড় মটকাবো আমি আপনার, বুঝলেন? শাকচুন্নিদের কাজই তো সেটা। উনি সম্পূর্ণ ঠান্ডা গলায় কথাটা বলে দিলেন, কোনোরকম কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। আমি ওনাকে ওভাবে ধরে রেখে জিজ্ঞেস করলাম, বিয়ে কবে করবেন আমায়? আমার এই প্রশ্নে আমার এবার বিরক্ত হয়ে গেলেন। ওনার চোখে মুখে বিরক্তির প্রকাশ পাচ্ছে। উনি বিরক্তি সুরে আমার দুই হাতের উপর হাত রেখে বললেন, একই প্রশ্ন বারবার কেন করছো মীরা? আমি তো বলেছি আমি তোমাকে বিয়ে করব না। আমার মনে তোমার আর কোনো স্থান নেই। আমি অতীতটা পুরোপুরি ভুলে গিয়েছি। কথাটা বলে উনি হাত ছাড়াতে নিলেই আমি আরো শক্ত করে চেপে ধরলাম। বললাম, ভুলে গেছি বললেই হলো? আপনি ভুলতে পারেন, কিন্তু আমি তো ভুলিনি। আপনি তো বলেছিলেন আমাকে আপনার স্ত্রী হতে হবে একদিন। এখন কথার খেলাফ করবেন আপনি? আমাকে জোর করো না মীরা। জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না, আর সুখেও থাকা যায় না। আমি অত কিছু জানি না। আপনি আমায় বিয়ে করবেন কিনা বলুন। উনি একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বললেন, না করলে? না করলে তুমি আমাকে কি কি করবে? আমি আপনাকে দাঁড়ান, ভাবতে দিন আমায়। আমার কথা শুনে আমার সামান্য হেসে ফেলল। এ দেখে আমার মাথা আরো গরম হয়ে গেল। এমনিতে মাথায় আসছেন আমি ওনাকে কি করব, তার মধ্যে ইনি আবার হাসছেন। রাগের মাথায় দিলাম এক ধমক। এই মিস্টার, এই হাসছেন কেন? হ্যাঁ, দেখছেন না আমি ঠিক করতে পারছি না আমি আপনাকে কি করব। একটু হেল্প করুন আমায় আপনাকে সাহায্য করতে। আপনিই তো ভালো জানবেন কোনটা করলে আপনি বিয়েতে রাজি হবেন। আমি বেশ চিন্তিত হয়ে গেলাম আর আমার জোরে জোরে হাসতে শুরু করলেন। আমি ওনার হাসি দেখে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাতেই উনি কোনো রকম হাসি থামিয়ে বললেন, আল্লাহ! তুমি কবে বড় হবে মীরা? একটা বাচ্চা মেয়ে বোধহয় জানে যে যাকে শায়েস্তা করতে হয় তার নিজের বুদ্ধি দিয়ে করতে হয়। তাকে জিজ্ঞেস করে নেয়। আর তুমি কিনা এত বড় হয়ে যাকে শায়েস্তা করবে তার কাছে হেল্প চাইছো? তাকে কিভাবে শায়েস্তা করা যাবে? ওহ মাই গড! কথাটা বলেই উনি আবার হাসিতে ফেটে পড়লেন। আর আমি পুরোই বোকা পড়ে গেলাম। নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো। কেমন একটা আহাম্মক তৈরি হয়েছি আমি, আল্লাহ মালুম। আমার হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো মীরা। আমি আর কোনোদিন তোমার হব না। ওনার শেষের কথাটা যেন আমার কানে বাজতে লাগলো। উনি চলে যাবেন ঠিক সেই সময় ওনার হাত টেনে নিজের কাছে এনে ওনার চোখে চোখ রেখে বললাম, আপনাকে আমি আমার কাছ থেকে আর দূরে যেতে দেব না আমান। যদি আপনি আমায় বিয়ে না করেন তাহলে আপনার চোখের সামনে আমার কবর দেখবেন। আমানের যেন কোনো গায়েই লাগলো না আমার মরার কথা। উনি সামান্য হেসে শান্তভাবে আমায় জিজ্ঞেস করলেন, ইমোশনাল ব্ল্যাকমেইল করছো? কাজ হবে না এতেও। তার মানে আপনি বলতে চাইছেন আমি মরে গেলেও আপনার যায় আসে না, তাই না? কিন্তু আমি মরতে চাই না আমান। আমি আপনার সাথে যে ভুল করেছি আমি সেই ভুলের শাস্তি আমি চাই আপনি নিজের হাতে আমায় দিন। এই কয়েকদিনে আমি আপনার কাছে গেছি ক্ষমা চাইতে। প্রত্যেকবার আপনি আমায় ফিরিয়ে দিয়েছেন। আমি জানি আপনি চাইলে আমায় অপমান করতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না, কারণ আপনি আমার মতো খারাপ নন। আপনি আমার চাইতে শত গুণে ভালো একজন মানুষ। তাই আমি বারবার আপনার কাছে ক্ষমা চাইছি। আর আপনি যখন আমায় ফিরিয়ে দিয়েছেন এটাই আমার জন্য শাস্তি আমান। প্রত্যেকবার আমার থেকে দূরে যাওয়ার কথা আমি মেনে নিতে পারছি না আপ্যায়ন। ভালোবাসি শুধু আমি আপনাকে। আমি জানি না আমানের কি হলো। আমার মুখ তুলে আমার চোখ দু হাত দিয়ে মুছিয়ে দিলেন। আমার মনে হলো আমি হয়তো আমানের মন জয় করে ফেলেছি। উনি আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর আমি ওনার দিকে। একটা মুহূর্তে ওনার ঠোঁট আমার ঠোঁটের অনেক কাছে চলে এলো। ঠিক সেই সময় ওয়াও মীরা, ওয়াও! একটা মেয়ের গলার আওয়াজ ভেসে আসতেই আমার আর আমানের ঘোর কাটলো। আমরা তাকিয়ে দেখলাম নেহা দাঁড়িয়ে আছে। নেহাকে দেখে আমি আমানের থেকে দূরে সরে আসতে চাইলেও পারলাম না, কারণ আমান তখনও আমার কোমর জড়িয়ে ধরে আছেন। আমি নেহাকে বললাম, নেহা তুই এখানে কি করছিস? নেহা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, তোর সব কীর্তিকলাপ ফাঁস করতে এসেছি। নেহার কথা শেষ হতেই পার্টির অন্যান্য সব বিখ্যাত বিজনেসম্যানরা প্রবেশ করলো। তা দেখে আমার আমায় ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। নেহা সবাইকে উদ্দেশ্য করে বলল, অ্যাটেনশন এভরিওয়ান, এই যে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে মিস মীরা চৌধুরী,
তাকে তো আপনারা খুব ভালো মনে করেন তাই না? কিন্তু সে আসলে কি জানেন? ক্যারেক্টারলেস। নেহার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আমি রেগে নেহাকে বললাম, নেহা কি বলছিস এসব? নেহা আমার দিকে তাকিয়ে বলল। সাচ আ ক্যারেক্টারলেস ইউ আর মীরা। এখন নেহা কথাটা পার্টির সবার সামনে বলল। আমি চোখে পানি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছি নিজের বেস্ট ফ্রেন্ড কতটা অপমান করতে পারে আমায়। আমি ভেজা চোখে আমানের দিকে তাকালাম। উনি নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন। নেহা আমার সামনে দাঁড়িয়ে এসে বলল, ছি মীরা, তুই এতটা নিচে নামতে পারলি? এভাবে নিজের আব্বু আম্মুর নাম ডোবাচ্ছিস? আমার ভাবতেই লজ্জা লাগছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি চোখ মুছে নিহার দিকে তাকিয়ে বললাম, তোর তো লজ্জা করছে আর আমার ঘৃণা করছে এই ভেবে যে আমি তোকে নিজে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিলাম। শুধুমাত্র আমাকে নিচে নামানোর জন্য, অপমান করার জন্য তুই এভাবে মিথ্যে বলছিস? মিথ্যে আমি নই, মিথ্যে তুই বলছিস মীরা। আমি সবটা করব এখন। তুই যার সাথে রুমের মধ্যে নোংরামি করেছিলিস সে নিজেও চুপ করে আছে দেখ। আমি নিহার কথা শুনে আমানের দিকে তাকালাম। আমানের কোনো হেলদোল নেই। আমার মনোযোগ সহকারে নিহার কথা শুনছে। নিহা নিজের সাইড ব্যাগ থেকে কয়েকটা ছবি দেখিয়ে বলল, এই দেখুন গাইস, মীরার কিছু ভালো মানুষের ছবি। ছবিগুলো আমার আর আমানের। আমি অফিসে যে সময় আমানের কাছে গিয়েছিলাম জোর করে, সেই সব ছবি। নেহার ছবি দেখানো শেষ হলে নেহা আমাদের কোম্পানির মালিককে বলতে শুরু করলো, ঠিক এই জন্যই মীরা নিজে আপনাদের কোম্পানি থেকে স্টাফ বেছে নিয়েছিল। আসলেও এরকমই সবসময় ছেলেদের ওপর নজর, বাবার পয়সা থাকলে যা হয় আর কি। আমি সব চুপচাপ সহ্য করছি শুধু এটা ভেবে যে আমার কিছু বলবে। আমি ওনাকে ভালোবাসি, তাই তো ওনার কাছে গিয়েছি, যেটা কেউ জানে না। উনি যদি আমায় ভালোবাসেন তাহলে উনি ঠিক সত্যটা সবাইকে বলবেন। আর যদি না বলেন তাহলে মনে করব আমি আমার করার পাপের শাস্তি পাচ্ছি, যেমনটা আমি 3.5 বছর আগে আমাদের সাথে করেছিলাম। নেহা এবার আমাদের কাছে এসে আমানকে জিজ্ঞেস করলো, মিস্টার আমান খান, এই যে ছবিগুলো এখানে আমি দেখালাম, এইগুলো কি আপনি অস্বীকার করতে পারেন? আমার নিজ অ্যাটিটিউডে উত্তর দিলেন, নট অ্যাট অল। কেন অস্বীকার করতে যাব? এই ছবিগুলো ফেক নয়, সব রিয়েল। নেহা প্রশান্তি হাসি হেসে বলল, তো মীরা, ইটস প্রুভড। আমি বলেছিলাম না তুই মিথ্যে বলছিস? আমি নই। বরাবর তোর নিজের টাকার উপর ভীষণ অহংকার। টাকার ক্ষমতা নাকি তোর কাছে অনেক বেশি। এর চাইতে বড় কিছুই নেই। তো আজকে পারলে নিজের সম্মান টাকার ক্ষমতায় কিনে দেখা। আমিও দেখি একটু। নেহা পৈশাচিক হাসি দিল কথাগুলো বলে। আমি কোনো উত্তর দিলাম না। আমি ধরে নিয়েছি এটা আমার জীবনে করা সবচেয়ে বড় ভুলের চরম শাস্তি। আমি চোখ মুছে নিহার দিকে তাকিয়ে বললাম, অনেক বড় উপকার করলি আজ তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে। নয়তো নিজের অজান্তে করেছিস, কিন্তু যা করেছিস তার জন্য অনেক ধন্যবাদ। আমি কাঁপা কাঁপা গলায় কান্না জড়ানো কণ্ঠে কথাগুলো বলে ওখান থেকে বেরোতে নিলেই আমার হাত টান পড়লো। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম আমান আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমাকে নিজের দিকে হ্যাচকা টান দিয়ে নিয়ে বললেন, তুমি কোথায় চলে যাচ্ছ? নিহা তোমার কেমন উপকার করলো? কি উপকার করলো সেটা না বলেই চলে যাচ্ছ ওকে? আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আমায় যেতে দিন প্লিজ। সে কি মীরা? নিহা এতক্ষণ কথাগুলো বলল, তারপর তুমিও বললে। এবার আমারও তো কিছু বলার আছে নাকি? আমার এই কথা শুনে নিহা অবাক হয়ে আমানকে জিজ্ঞেস করলো। আপনি কি বলবেন? আমার হাসলো নিহার কথা আর আমার হাত ছিঁড়ে পকেট 2 হাত গুজে নিহাকে জিজ্ঞেস করলো, এটাই যে মীরার ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে কে দিতে বলেছে? হতে পারে আপনি মীরার বেস্ট ফ্রেন্ড, তাই বলে তো মীরা আপনাকে বলেনি যে সবার সামনে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে, তাই না? নিহা হকচকিয়ে গিয়ে বলল, মীরা যে সবার সামনে ভালো মানুষের পরিচয় দেয়, তা যে ফেক সেটা আমি প্রমাণ করেছি এখানে। ফার্স্ট অফ অল, আপনার কথা অনুযায়ী মীরা যদি ফেক হয় তাহলে আপনিও ফেক। কারণ এখানে আপনি মীরাকে যে দোষারোপ করে নিজে ভালো সাজছেন তা আপনি নন। আপনার যে কতগুলো অ্যাফেয়ার্স আছে, রোজ কতগুলো ছেলের সাথে নাইট ক্লাবে পার্টি করেন, রাত কাটান, তা মেবি আপনার চাইতে ভালো কেউ জানে না। এর মাঝে নিহা কথা বলতে গেলে আমান মীরাকে হাতের ইশারায় থামিয়ে দিয়েই বলল, নো, এতক্ষণ আপনি বলেছেন, নাও মাই টার্ন, সো লেট মি ফিনিশ। হ্যাঁ, তো কোথায় ছিলাম? ক্যারেক্টার সার্টিফিকেট, রাইট? আপনি নিজের ক্যারেক্টার ঠিক না রেখে লোকের ক্যারেক্টার জাজ করতে এসেছেন। ভেরি ব্যাড হ্যাবিট ইট ইজ। আর ক্যারেক্টার সার্টিফিকেট আপনি দিচ্ছেন, তা তো সম্পূর্ণ ভুল। নেহা ঘাবড়ে গিয়ে বলল, ভুল মানে? আমার ডান হাত পকেট থেকে বের করে আমার কাঁধে রেখে আমাকে নিজের দিকে টেনে নিজের সাথে মিশিয়ে নিলেন। তারপর আমার চোখে চোখ রেখে বললেন,
শি ইজ মাই উড বি ওয়াইফ। তাই যখন খুশি যেভাবে খুশি আমার সাথে টাইম স্পেন্ড করতে পারে। আজকেও আমরা টাইম স্পেন্ড করছিলাম, আর আপনি এসে ব্যাঘাত ঘটালেন। কেমন বেস্ট ফ্রেন্ড আপনি, যে ঠিকঠাক খবরও রাখেন না, আবার রং টাইমে এন্ট্রি নেন। ও সরি, আপনি তো দেখিয়ে দিলেন কেমন বেস্ট ফ্রেন্ড আপনি। বাই দ্য ওয়ে, আপনার বলা শোনা শেষ হলে বলুন, আমরা একটু পার্টিটা এনজয় করতে পারি। এতক্ষণ আপনার ভাট বকা শুনে পায়ে ব্যথা করছে। আমার এই কথা শুনে আশেপাশে সবাই মুখ টিপে হাসতে লাগলো। আমি তো অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। কানে শুধু একটাই কথা বাজছে, শি ইজ মাই উড বি ওয়াইফ। আমি মনে মনে ভাবছি আমার ভালোবাসায় আমাদের মন একটু হলেও গলেছে, জয় করতে পেরেছি আমি তাকে। বাকিটা আমি বিয়ের পর জয় করে নেব। আমাদের কথায় ঘোর কাটলো আমার। তুমি আমাকে অনেক আগেই ধ্বংস করে দিয়েছ মীরা। আমার আর কোনো কিছু আমি তোমাকে ধ্বংস করতে দেব না। ভেবো না তোমায় ভালোবেসে আমার মন গলেছে। আমি তোমায় বিয়ে করব, কিন্তু সেটা নিজের উদ্দেশ্যে। স্ত্রীর কোনো অধিকার তুমি পাবে না, আর সেটা দেখাতেও আসবে না। মাইন্ড ইট। আমার কথাগুলো বলেই বেরিয়ে গেলেন। এরপর আর কোনো যোগাযোগ আমাদের মধ্যে হয়নি। একেবারে বিয়ের পর বাসর রাতে ওনাকে দেখেছিলাম, তাও আবার ড্রাঙ্ক অবস্থায়। একটা কথাও উনি বলেননি আমার সাথে। বর্তমান আমি অতীত থেকে বেরিয়ে এলাম দরজা বন্ধ করার শব্দে। মাথাটা কেমন ভার হয়ে আছে, হয়তো অনেকক্ষণ কান্নার ফলে। আমি উঠে দাঁড়ালাম কোনো মতে মেঝে থেকে। তাকিয়ে দেখলাম আমান ফিরেছেন। আমি সঙ্গে সঙ্গে আমানের কাছে গিয়ে দাঁড়ালাম। ওনার চোখের দিকে তাকাতেই আমার ভেতরটা ধড়াস করে উঠলো। আমি আমানকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কোথায় ছিলেন আপনি পুরোটা দিন? সে কাল সকালে বেরিয়েছেন আর আজ ফিরলেন। আমি ভুল করে ফেলেছি আমান। আমি বুঝতে পারিনি আপনি আমায় ধরেছিলেন। আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমান আমাকে নিজের থেকে দূরে সরিয়ে সোজা করে দাঁড় করাতেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমায় আম্মুর কথা মতো ডিভোর্স দিয়ে দেবেন আমান? এমনটা করবেন না প্লিজ। আমি কি আমার ভুলের শাস্তি পাইনি যে আপনি আমায় এমন শাস্তি দেবেন? এটা আমার জন্য শাস্তি নয়, আমার মৃত্যুদণ্ড। উনি আমার কথা শেষ হতেই আমাকে পাশ কাটিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন, আর আমি নিজের মাথা ধরে বসে পড়লাম। অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার মাথায়। আমি মীরাকে ডিভোর্স দেব। আমার এই কথা শুনে আমি স্থির দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। চোখের পানি শুকিয়ে গেছে আমার। উনি আম্মুর দিকে তাকিয়ে কথাটা বলতেই আম্মু ওনার কাছে গিয়ে ওনার গালে হাত রেখে বললেন, আমি জানতাম আমার ছেলে আমার কথা ফেলতে পারবে না। আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজই করবে না আমার ছেলে। আমান আম্মুর হাত নামিয়ে একবার আমার দিকে তাকিয়ে অফিসে জন্য বেরিয়ে গেলেন ঘর থেকে। আমান বেরিয়ে যেতেই আম্মু আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, আমি বলেছিলাম না আমার ছেলে আমার কথার খেলাফ কিছুতেই করবে না। ব্যাগ গুছিয়ে নাও, কাল সকাল হতেই তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বিদায় করে দেব এ বাসা থেকে এবং আমানের মনের থেকে। আম্মুর কথা শুনে সুমি রেগে বলল, ওহ প্লিজ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাসাটা মীরার। আমি সুমিকে থামিয়ে দিয়ে বললাম, সুমি চুপ কর। আম্মু সুমির কথায় রহস্যজনক হাসি দিয়ে বললেন, দেখাই যাবে সেসব কিছু কাল সকালে। আম্মু কথাটা বলেই বেরিয়ে গেলেন। আমি গিয়ে আস্তে করে বেডে বসে সারাটা ঘর দেখতে লাগলাম। সুমি আমার পাশে বসে বলল, মীরা, তুই কেন বলতো এতদিন এত অপমান সহ্য করে এখানে পড়ে রইলি শেষে ডিভোর্স নিয়ে বেরিয়ে আসার জন্য? আমি আমার করা ভুলের শাস্তি চেয়েছিলাম, যা আমি পেয়ে গেছি। হয়তো সারা জীবন পাবো। আমানকে আমি ধ্বংস করে দিয়েছি, এটাও নিজ মুখে বলেছে। ওনার ধ্বংস আমি আর চাই না। উনি ভালো থাকলেই ভালো থাকবো আমি। ঠিকই তো বলেছিলেন, উনি জোর করে না পাওয়া যায় ভালোবাসা, আর না পাওয়া যায় সুখ। তার মানে তুই হার মেনে নিলি? আর আন্টি এটা কি বললো? তোর বাসা থেকে তোকেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে? হ্যাঁ, আজ আমি হার মেনে নিয়েছি। এতদিনেও যে ওনার মন জয় করতে পারিনি, আজ বুঝে গেছি আমি। তাই আর জোর করব না। আর রইল বাকি এই বাসার কথা। কি করবো এ বাসা নিয়ে? এখানে বরং উনিই থাকুক, আমি তোর সাথে থাকবো। থাকতে দিবি না আমায়? বাজে কথা বললে না ঠাস করে এক চড় লাগাবো। সুমির কথায় আমি সামান্য হাসলাম। সুমি আমার দিকে একটু ঔষধ এগিয়ে দিয়ে এটা খেয়ে নে তো চটপট। ইচ্ছে করছে না। খেতে যখন বলেছি তখন খাবি, ব্যাস। আমার না চাওয়া সত্ত্বেও সুমি আমার জোর করে ওষুধটা খাইয়ে দিল। ওষুধটা খাওয়ার পরেই চোখে ঘুম নেমে এলো। আমাদের মুখটা চোখে ভাসছিল, যা আস্তে আস্তে আবছা হয়ে গেল, আর আমি ঘুমে তলিয়ে গেলাম। ইসমি রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছে। আজ গাড়ি নিয়ে আসেনি। আমানের খবর পেতেই ছুটে গেছে মীরার বাসায়। মীরাকে ঘুম পাড়ানোর কারণটা ইসমির চাইতে ভালো আর কেউ জানে না। ইসমির মনে যে চিন্তা বাসা বেঁধেছে তা কিছুতেই যাওয়ার নয়। ইসমি ভাবছে,
কালকে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। মীরা কি করে এতটা শান্ত রয়েছে তা তো মাথাতেই আসছে না আমার। ওর মাথার যন্ত্রণাটা আশা করছি ঘুমালে কমে যাবে। আজ থেকে গেলেই হতো মীরার কাছে, কারণ সকালেই তো আবার যেতে হবে। সত্যিই কি আমান জিজু ডিভোর্স দিয়ে দেবেন? আমি জানি আমি মীরাকে নিহা আর জিজুর কথা বলেছিলাম, কিন্তু বিয়ের আগে জিজুই তো নিহাকে পার্টিতে মক্ষম জবাব দিয়েছিলেন। তাহলে কেন উনি নিহার সাথে বিয়ের পরে সম্পর্ক তৈরি করলেন? আমান জিজু মীরাকে ডিভোর্স দেবেন, উনি মীরাকে ভালোবাসেন না, এটা ভাবতেই পারছি না আমি। যে মানুষটা এতটা এফোর্ট দিয়েছিল মীরার ভালোবাসা পাওয়ার জন্যে, নিজের আত্মসম্মানকে মূল্য না দিয়ে মীরার পিছনে ছুটে বেরিয়েছিল, সে মীরাকে ভালোবাসে না। এমনটা যদি সত্যি হয় তাহলে ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই উঠে যাবে আমার। কারণ মীরা যা ভুল করেছে তার উপযুক্ত শাস্তিও পেয়েছে, ইনফ্যাক্ট এখনো পাচ্ছে। মানুষ যখন ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর এক্ষেত্রে তো আমান জিজু মীরাকে ভালোবাসেন। উফ, আমি কিছুই ভেবে উঠতে আহ ইসমির কথা শেষ হওয়ার আগেই কেউ ইসমিকে ধাক্কা মেরে রাস্তার ধারে ফেলে দিল। ইসমি কিছু বুঝে ওঠার আগেই কেউ ওর হাত টান দিয়ে উঠে দাঁড় করালো। ইসমি কিছু বলতে যাবে তার আগেই সে বলল, মাঝ রাস্তা দিয়ে এভাবে অন্ধের মতো হেঁটে যাচ্ছেন কেন? মরার ইচ্ছে হয়েছে নাকি? হ্যাঁ? ইসমি হকচকিয়ে গেল অর্নিলকে দেখে। অন্য সময় হলে পাল্লা দিয়ে এর জবাব দিত, কিন্তু আজ কেন যেন ইসমির শরীর চলছে না, খারাপ করছে শরীরটা। কারণটা অবশ্য ইসমির জানা। ইসমি শান্ত গলায় অর্নিলকে উত্তর দিল। না, আসলে আমি খেয়াল করিনি গাড়িটা। অর্নিল রেগেই উত্তর দিল, তা খেয়াল করবে কেন? সব সময় তো আপন মনে হেঁটে চলেছো, নয়তো বকবক করতে করতে, আর না হয় অন্যমনস্ক হয়ে। আমার সামনে এসেই তোমার সব কিছু করতে হয় নাকি? ডিসগাস্টিং। ইসমির অর্নিলের কথায় খারাপ লাগলেও কিছু বলল না। আজ আর কোনো কিছুই ভালো লাগছে না। ইসমি অর্নিলকে হাত জোড় করে বলল, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আর এতদিন আমার বকবক শোনার জন্য। এবার থেকে নিজের খেয়াল রাখবো আর চেষ্টা করব আপনার সামনে না আসার। আমি আসছি। ইসমি কথাগুলো বলে পা বাড়ালো রাস্তার দিকে। এদিকে চোখে মুখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অর্নিল। অর্নিল ভাবছে, এ কেমন আশ্চর্যকর ঘটনা! যে মেয়েটা সারাক্ষণ কথা বলে, কেউ একটু যদি কথা শোনায় তাকে দ্বিগুণ কথা শোনায়, আর আজ পুরো শান্ত। এভাবে হাঁটছে কেন? শরীর খারাপ নয় তো? না হলে একটা ঘটনা এতটা পরিমাণ এফেক্ট করতে পারে না। অর্নিল কথাটা মনে মনে ভেবেই এগিয়ে গেল ইসমির দিকে। ইসমির পিছনে পিছনে গিয়ে ইসমির হাত টেনে ধরে ওকে দাঁড় করাতেই ইসমি কাঁকিয়ে উঠল। আহ অর্নিল ইসমির কুকিয়ে ওঠায় ঘাবড়ে গেল। ইসমির হাত সামান্য ছিলে গেছে পড়ে গিয়ে। তা দেখে অর্নিল উত্তেজিত হয়ে পড়ল ইসমিকে নিয়ে। এটা কি আমার ধাক্কা দেওয়ার ফলে হয়েছে? তেমন কিছু হয়নি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমায় যেতে দিন, আমি যেতে পারবো। হ্যাঁ, আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি তুমি কেমন যেতে পারবে। অর্নিল কথা শেষ করে ইসমিকে কোলে তুলে নিল। ইসমি জানো অবাকের সপ্তম পর্যায়ে। অর্নিল ইসমির অবাক হওয়া দেখে মনে মনে হাসলো আর ওকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। অর্নিল ইসমির পাশে ড্রাইভিং সিটে বসতেই ইসমি শান্ত গলায় প্রশ্ন করল, আপনার গাড়ি আছে তা আগে বলেননি তো? আমি বলতে না, কাজই করে দেখাতে পছন্দ করি। আজ সুযোগ হয়েছে তাই দেখতে পেলে যে আমার গাড়ি আছে, আর এই গাড়িটা আছে বলেই তোমায় তাড়াতাড়ি তোমার বাসায় পৌঁছে দিতে পারবো। জি। ইসমির এই ছোট্ট উত্তর পেয়ে অর্নিলের কেন যেন খারাপ লাগলো। অর্নিলের মনে হচ্ছে আজ ইসমি অর্নিলের সাথে কথা বলতে ইচ্ছুক নয়, এড়িয়ে যাচ্ছে বারে। তবুও অর্নিল ইসমিকে জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ করছে? সামান্য পড়ে যাওয়াতে তো এতটা খারাপ হওয়ার কথা নয় ইসমি। ইসমি কিছুক্ষণ চুপ করে সিটে মাথা ঠেকিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। শরীরটা কেমন ছেড়ে দিয়েছে। নিজের শরীরে শক্তি সঞ্চয় করেই বলল, আমার একটা যমজ বোন আছে, আমরা একসাথে হয়েছি। আমি ওর থেকে 4 মিনিটের বড়। ছোটবেলা থেকেই ওর যদি শরীর খারাপ হয় তাহলে আমারও সামান্য শরীর খারাপ হয়, আবার আমার শরীর খারাপ হলে ওরও সামান্য পরিমাণ হলেও শরীর খারাপ করে। ইয়া, আমি এই ব্যাপারটা শুনেছিলাম, আজকে দেখেও নিলাম। তো তোমার বোনের কি শরীর খারাপ?
হ্যাঁ, মাথা যন্ত্রণার জন্য আমি ওকে ঘুমের ঔষধ দিয়ে এসেছি। ও দুর্বল হয়ে পড়েছে, তাই হয়তো আমারও শরীর ঠিক লাগছে না। কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি। বাসায় গিয়ে রেস্ট নাও, বেশি চিন্তা না করে। ইসমি এইবার অর্নিলের দিকে তাকালো। অর্নিলও ইসমির চোখে চোখ রেখে বলল, কিছু বলবে? ইসমি এতক্ষণে অর্নিলের কথাটা খেয়াল করলো। খেয়াল করায় আরও বেশি অবাক হয়ে গেল, কারণ অর্নিল ওকে তুমি করে সম্বোধন করছে। ইসমি আস্তে করে জিজ্ঞেস করলো অর্নিলকে। আপনি আমায় তুমি করে সম্বোধন কবে থেকে করছেন? অর্নিল ইসমির কথায় হেসে উত্তর দিল, যেদিন থেকে তুমি আমায় আপনি করে সম্বোধন করেছো, সোয়াইপ করলাম আর কি। তুমি আপনি থেকে তুমিতে গেলে দেখে আমিও আপনি থেকে তুমিতে গেলাম, বুঝলে? ইসমি প্রতি উত্তরে সামান্য হাসল। আজ অর্নিলের ব্যবহারে এত পরিবর্তন কিভাবে ইসমি বুঝে উঠতে পারছে না। যেই ছেলেকে হাজারটা প্রশ্ন করলে একটা উত্তর দেয়, আজ সেই ছেলে এত কথা বলছে, নিজে থেকে বাসায় পৌঁছে দিচ্ছে। এসব ভাবতে ভাবতেই ইসমির বাসায় এসে পড়ায় ইসমি অর্নিলের হাতে হাত রাখল। ইসমি ইশারায় গাড়ি থেকে থামাতে বলছে। বুঝতে পেরে অর্নিল গাড়ি সাইড করে দাঁড় করালো। দাঁড় করিয়ে নিজে নেমে গিয়ে ইসমিকে নামাতে সাহায্য করলো। ইসমি নিজের বাসার দিকে যাবে, ঠিক সেই সময় অর্নিল ইসমির হাত শক্ত করে নিজের হাতের মাঝে নিয়ে বলল, আমি পৌঁছে দিই। ইসমি অর্নিলের চোখের দিকে তাকিয়ে কিছু বলল না। চোখ নামিয়ে নিয়ে অর্নিলের হাতটা শক্ত করেই ধরল। অর্নিল গাড়ির দরজা দিয়ে ইসমির এক হাত শক্ত করে ধরল, আরেক হাত কাঁধে রাখল। ইসমিকে পুরো বাসায় রেখে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ফোন বের করে মেসেজ করে দিল কাউকে। তারপর ইসমির বাসার দিকে তাকিয়ে সামান্য হাসলো আর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অন্যদিকে আবার সহ্যের সীমা এবার পেরিয়ে গেছে মীরা। আর না, অনেক কষ্ট সহ্য করেছি, দিনের পর দিন সহ্য করেছি। এইবার আমার সবকিছু ফিরিয়ে দেওয়ার পালা। এবার আমান খানের উল্টো জবাব দেওয়ার পালা। তুই তো তোমার বোনের কাছে কেঁদে নিজের মনকে হালকা করেছ, কিন্তু আমি তো পারিনি। নিজের ভালোবাসাকে নিজের থেকে দূরে সরানোর কষ্ট তুমি বুঝবে না। 3.5 বছর আগে তোমার অবহেলা কষ্ট দিয়েছিল, আর এই 6 মাস ধরে তোমার কাছে আসা কষ্ট দিয়েছে। তুমি ঠিক বলেছিলে মীরা, তোমার কাছে গেলে আমি বরবাদ হয়ে যাব। সত্যি, তুমি আমাকে বরবাদ করে দিয়েছ। তোমার ভালোবাসায় তুমি আমাকে বরবাদ করে দিয়েছ। তোমার ভালোবাসা বারবার মরেছি আমি। আমার রাগ, অভিমান সবকিছু তোমার সামনে নগণ্য। এই 4 বছরে তুমি যেমন বিরহের জ্বালায় চলেছ, তেমন আমিও চলেছি। এইবার সবটা শেষ হওয়ার পালা। মীরা, জলদি সাইনটা করে ফেল, দেরি করিস না। ফুপির কথায় আমার টনক নড়ল। আজ এই মুহূর্তে আমি আমানের পাশে বসে আছি, সামনে বসে আছেন উকিল আর সেন্টার টেবিলে রাখা ডিভোর্স পেপার। ফুপি, সুমি দুজনেই এসেছে। আব্বু বেঁচে থাকলে হয়তো তারাও আসতো। আব্বু কোনোদিনই চাইতো না আমার কোনো কষ্ট হোক, কিন্তু আজ দেখো, সেই আমারই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমাকেই আগে সাইন করতে বলা হয়েছে। আমি চুপ করে বসেছিলাম দেখে ফুপি আমায় তাড়া দিল। মাথাটা কেমন ঘুরছে, চোখে সব ঝাপসা দেখছি আমি। পেন হাতে নিতেই হাতটা কাঁপতে শুরু করলো আমার। অনেক কষ্টে নিজের বুকে পাথর চেপে সাইনটা করে দিলাম। সাইনটা করে আমার দিকে তাকাতেই দেখলাম উনি বসে বসে গেম খেলছেন ফোনে। আমি অবাক হয়ে গেলাম। আজ আমাদের ডিভোর্স, তার জন্য কি একটু কষ্ট হচ্ছে না আমাদের? না, হচ্ছে না বলেই তো কি সুন্দর ফুরফুরে মেজাজে আছেন সে। আমি একটা তাচ্ছিল হাসি দিয়ে আমানের দিকে তাকিয়ে তারপর মাথা নিচু করে নিলাম। ফুপি আমানকে উদ্দেশ্য করে বললেন, আমান, এইবার তুমি সাইন করে দাও। মীরা সাইন করে দিয়েছে ডিভোর্স পেপারে। আমি চোখ বন্ধ করে নিলাম কথাটা শুনে। আর পারছি না নিজের চোখের পানি ধরে রাখতে, কিন্তু ফুপির তীক্ষ্ণ কণ্ঠস্বর চোখ খুলতে বাধ্য হলাম আমি। কি হলো আমান, সাইনটা করো। এখন কি গেম খেলার সময়? আমি আমানের দিকে তাকাতেই দেখলাম ফোনে ব্যস্ত এখনো। আমি আস্তে করে আমানকে ডাকলাম। আমান ঘাড় ঘুরিয়ে আমার চোখে চোখ রেখে বললেন, কিছু বলবে মীরা? আমানের এই ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আমি সহ হয়তো উপস্থিত সবাই অবাক হয়ে গেল। আমাদের আম্মু ঝাঁঝালো কণ্ঠে আমানকে বললেন, আমান, তোমাকে সাইন করতে বলা হচ্ছে, সেটা কানে যাচ্ছে না? সাইনটা করো জলদি। ফুপি বলল, সাইনটা করে উদ্ধার করো আমাদের। আমি বুঝতে পারছি না ফুপি কেন এত উত্তেজিত হয়ে পড়ছেন আমার সাইন না করে। আমার ফুপির দিকে তাকিয়ে বললেন, আসলে কি বলুন তো, আমি না একদম শুনতেই পাইনি আপনার কথা। অ্যাকচুয়ালি শোনার প্রয়োজন মনে করিনি। ফুপি রাগান্বিত কণ্ঠে বললেন, কি এত বড় সাহস তোমার? তুমি আমায় অপমান করো? তুমি জানো আমি কে?
আমান স্বাভাবিকভাবে ফোন টেবিলে রেখে উত্তর দিলেন, হ্যাঁ, আমার ওয়াইফ মিরুর ফুপি আর আমার ফুপি শাশুড়ি। কেন, আপনি কি মিরু খালা? আমি কি ভুল জানতাম এতদিন? মিরু, তুমি কি আমাকে ফুপি বলেছিলে নাকি খালা? উনি আমার দিকে তাকিয়ে প্রশ্ন ঠিকই করলেন, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারলাম না নিজের বিস্ময়তা কাটিয়ে। অবাক হয়ে যাচ্ছি ওনার ব্যবহারে আজ আমি। এমনিতেই চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে আমার। ফুপি দাঁতে দাঁত চেপে আমানকে বলল, কি হচ্ছেটা কি আমান? তোমাকে সই করতে বলা হচ্ছে তো নাকি? আমান ফুপির দিকে তাকালেন, তারপর ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বললেন, কথাটা বলেই উনি ডিভোর্স পেপারগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। আমার যে কি খুশি লাগছে তা আমি বোঝাতে পারবো না, কিন্তু হঠাৎই ফুপির চিৎকারে কেঁপে উঠলাম আমি। আমান, কি করলে তুমি এটা? তুমি কি ভুলে যাচ্ছ তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য? আমান বললেন, না, আমি কিছু বলছি না। আমার মেমোরি ভীষণ স্ট্রং। অ্যাকচুয়ালি আম্মু ছোট থেকে ব্রেন লিয়ে খাইয়েছেন তো তাই। আমার এমন হাস্যকর কথায় আমানের আম্মু রেগে আমাদের দিকে তেড়ে এসে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার আম্মুর কথা অমান্য করছো আমান? কথাটা শেষ হতেই আমাদের রূপ বদলে গেল। আমার হুঙ্কার দিয়ে বলে উঠল, শাট আপ, জাস্ট শাট আপ। অনেক ড্রামা করেছেন, আর এসবের কোনো দরকার নেই। আর কিছুক্ষণ পরে জেলে গিয়ে এই ড্রামা দেখাবেন। আমি আর সুমি অবাক হয়ে যাচ্ছি আমানের কথাবার্তায়। আমি তো নির্বাক হয়ে গেছি, আর সুমি আমানকে সামান্য ভয় পেয়ে প্রশ্ন করলো, জিজু এমন ব্যবহার কেন করছেন আপনি আন্টির সাথে? আমান সুমির কথার উত্তর দেবে তার আগেই আমার ফুপি বলে উঠল, এর পরিণাম কিন্তু ভালো হবে না আমান। তোমাকে কিন্তু অনেক চওড়া দাম দিতে হবে এর জন্য। আমি ফুপিকে জিজ্ঞেস করলাম, এমন কথা কেন বলছো তুমি ফুপি? তুমি কি চাও না আমি আমার স্বামীর ঘর করি? কিসের ভয় দেখাচ্ছ তুমি ওনাকে বারবার? আমার প্রশ্নে ফুপি চুপ করে খেলেন। আমান আমাকে নিজের দিকে ফিরিয়ে বললেন, অনেক কিছু তোমাকে জানতে হবে মিরো। মানুষের আসল রূপ তোমার সামনে আসবে। যাকে নিজের মনে করে এসেছ, সেই যে তোমার ক্ষতি করতে চেয়েছে তা জানতে হবে। তুমি তৈরি তো সব শোনার জন্য? আমি আমানকে ধরে ওনার চোখে চোখ রেখে বললাম, কি বলছেন এসব আপনি? আমার মাথায় কিচ্ছু আসছে না। যাকে বিশ্বাস করেছি সে ক্ষতি করতে চেয়েছে, এই কথার মানে কি আমান? আমান আমার প্রশ্নের উত্তর দেবে এমন সময় ফুপি শান্ত গলায় বলে উঠলেন, ভেবেচিন্তে উত্তর দিও আমান। কথায় আছে জানো তো, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফুপির কথা শেষ করে কেমন যেন রহস্যময় হাসি দিলেন। আমি আমানের দিকে তাকাতেই দেখলাম আমান চোয়াল শক্ত করে, তারপর আমার দিকে তাকালেন। তুমি বারবার আমার কাছে জিজ্ঞেস করতে না, আমি কেন তোমাকে দূরে সরাচ্ছি, আমি কেন তোমাকে ক্ষমা করে আগের মতো ভালোবেসে কাছে টেনে নিচ্ছি না। এসব প্রশ্নের একটাই উত্তর মিরো, তোমার ফুপি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এইসব কি বলছেন আপনি? আমার ফুপি, আমার ফুপি এইসব? হ্যাঁ, তোমার ফুপি। আজ থেকে 6 মাস আগে যখন তুমি আমায় দেখেছিলে আর বাসায় গিয়ে সুমিকে সবটা বলেছিলে, তখন তোমার ফুপি সবটা শুনে আর প্ল্যানিং করে ফেলে। কিসের প্ল্যানিং জানো? সম্পত্তির। সম্পত্তি? হ্যাঁ মেরু, সম্পত্তি। সম্পত্তি পল্লবে তোমার ফুপি আমার কাছে আসে, আর আমাকে সে বলে যে তোমার আব্বু আম্মু তোমার আর সুমির নামে কোনো সম্পত্তি লিখে যায়নি, লিখে গেছে তোমাদের আর তোমাদের স্বামীর নামে। তোমাদের বিয়ের পর যৌথ মালিক হবে এই সম্পত্তির। সুমি বলল, হ্যাঁ জিজু, এটা তো আব্বু আব্বু আমাকে আর মীরাকে বলে গেছিল, কিন্তু ফুপি জানলো কিভাবে? উইল দেখে, যেখানে তোমার আব্বু আম্মু তৈরি করা উইল আছে, এবং যে উকিল এই উইল তৈরি করেছে তার থেকে জেনেছে। তোমার মুখে আমার কথা শুনে তোমার ফুপি আমার কাছে আসে, বলে যে আমি তোমাকে ভালোবাসি না, তাই আমাকে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করতে। 6 মাস পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আর নিজের ইচ্ছায় সব সম্পত্তি তোমার ফুপির নামে করে দেব। আর এই সম্পত্তি থেকে কিছু অংশ আমি পাবো আমার এই পরিশ্রমের ফলে। আমি না করে দেই ব্যাপারটা শুনে, কিন্তু তোমার জোরাজুরি আর পার্টির ওই ঘটনা আমায় বাধ্য করেছিল তোমায় বিয়ে করতে। বিয়ের দিন রাতে আমি জানতে পারি নেহা পার্টিতে ইচ্ছে করে তোমার নামে বদনাম করেছিল আমায় বিয়েতে রাজি করানোর জন্য। অর্থাৎ ওটা তোমার ফুপির প্ল্যানিং ছিল। এই যে ডিভোর্স পেপারটা আমি ছিঁড়ে ফেললাম, এর নিচে আরেকটা কাগজ ছিল, ওটাতে লেখা ছিল আমি আর তুমি নিজের ইচ্ছায় আমাদের সম্পত্তি তোমার ফুপির নামে করে দিচ্ছি। এটা নিচে রাখা ছিল কারণ বাই এনি চান্স তুমি এটা পড়ে ফেললে সমস্যা হয়ে যাবে। কিন্তু যখন কোর্টে জমা দেওয়া হবে তখন সম্পত্তির কাগজ আগে, আর তার প্রায় অনেকদিন পর ডিভোর্স পেপার জমা দেওয়া হতো, যাতে বোঝা না যায় এটা প্ল্যানিং মাফিক করা। নিহা? নিহা এসবে যুক্ত? হ্যাঁ, নিহা তোমার ফুপির কথা সব করেছে এতদিন। বিয়ের পর তোমার ফুপি জানতে পারে যে
আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, আর সে সময় তুমি আমাকে রিজেক্ট করেছিলে। 3.5 বছর আগের ঘটে যাওয়া সব ঘটনা তোমার খুবই জানতে পারে, আর শুরু হয় আমাকে ব্ল্যাকমেইল। ডিল হয়েছিল আমি তোমার কাছে কোনোদিন আসতে পারবো না বিয়ের 6 মাসে। কিন্তু যেহেতু আমি তোমাকে ভালোবাসতাম অনেক আগে থেকে, এটা জেনে যায় উনি আমার আম্মুকে কিডন্যাপ করে রাতারাতি।